ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আজ আমরা ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বিগত দুটো ক্লাসে আমরা কিছুটা এগিয়েছি। আজকে সরাসরি তড়িৎ ক্ষেত্র কাকে বলে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনিশন এগুলো আমরা জেনে নেব। শুরু করি। তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্র কাকে বলে বলতে গেলে যেটা বলতে হয় যে কোনো অঞ্চলে যদি কোনো আধানকে আমরা রাখি, তড়িৎ আধানকে রাখি, তো সেই অঞ্চলের সেই তড়িৎ আধানের চারদিকে তার যতদূর পর্যন্ত সেই আধানের প্রভাব বর্তমান, অর্থাৎ ওই আধানের চারদিকে কোনো একটা বিন্দুতে কোনো একটা অবস্থানে যদি আমরা অন্য কোনো একটা আধানকে রাখি, অন্য কোনো টেস্ট আধানকে রাখি, পরীক্ষক আধানকে রাখি, যতদূর পর্যন্ত সেই পরীক্ষক আধানটি কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করবে, সেই ততদূর অঞ্চলটাকে বলা হবে ওই ক্ষেত্রের এরিয়া বা অঞ্চল, বা ওটাকেই বলা হবে তড়িৎ ক্ষেত্র। ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ কোনো অঞ্চলে যদি আমরা কোনো সোর্স আধান অর্থাৎ উৎস আধান রাখি, তার চারিদিকে যতদূর পর্যন্ত অঞ্চলে ওই আধানের প্রভাব বর্তমান, সেই অঞ্চলটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। থিওরিটিক্যালি অর্থাৎ তত্ত্বগতভাবে কোনো আধানের চারিদিকে অসীম দূর পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের প্রভাব বর্তমান, থিওরিটিক্যালি। কিন্তু প্র্যাকটিক্যালি ওই আধান থেকে কয়েক সেন্টিমিটার বা কয়েক মিটার দূর পর্যন্তই কিন্তু তার ক্ষেত্রের প্রাবল্য অস্তিত্ব আমরা দেখতে পাই। তারপরে আস্তে আস্তে অনেকটাই কমে যায়। তাহলে আবার বলি, কোনো অঞ্চলে যদি কোনো তড়িৎ আধান রাখি, সেই আধানের অর্থাৎ ওটাকে সোর্স আধান বলবো, সেই আধানের জন্য তার চারিদিকে যতদূর পর্যন্ত তার প্রভাব বর্তমান, সেই অঞ্চলটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। এবং তত্ত্বগতভাবে ওই আধান থেকে অসীম দূর পর্যন্ত তার প্রভাব বর্তমান, অর্থাৎ একটা আধানের চারিদিকে অসীম দূর পর্যন্ত তার ক্ষেত্র বিস্তৃত, কিন্তু প্র্যাকটিক্যালি খুব সীমিত দূর পর্যন্তই তার প্রভাব আমরা লক্ষ্য করি। এটা হলো তড়িৎ ক্ষেত্র কাকে বলে, ইলেকট্রিক ফিল্ড কি। এরপরে যে অংশটা সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা কখনো কখনো তীব্রতা বলা হয়, বা তীব্রতা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলতে বুঝবো তড়িৎ ক্ষেত্রের কোনো অঞ্চলে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা অংশে যদি আমরা কোনো একটা আধানকে রাখি, সেখানে যদি একটা একক আধানকে প্রতিষ্ঠা স্থাপন করি, সেই একক আধানের উপরে ওই তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করবে, সেটাকেই বলা হবে ওই স্থানের বা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আবার বলি, তড়িৎ ক্ষেত্রের কোনো অঞ্চলে যদি কোনো একটা একক ধনাত্মক আধানকে আমরা রাখি, সেই একক ধনাত্মক আধানের উপরে ওই তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করবে বা যে বল ক্রিয়া করবে তড়িৎ ক্ষেত্রে, সেই পরিমাণ বলকেই বলা হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সাপোজ ধরে নেওয়া যাক কোনো অঞ্চলে একটা তড়িৎ ক্ষেত্র ই আছে, তড়িৎ ক্ষেত্রকে আমরা ই বলি। ধরে নেওয়া যাক কোনো একটা অঞ্চলে ধরো এখানে একটা টেস্ট আধান রয়েছে, সাপোজ একটা প্লাস আধান রয়েছে, তার জন্য এর চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের এখানে একটা পি বিন্দু ধরলাম, এই পি বিন্দুতে যদি এই আধানটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমি সাপোজ ই বলি, ই এর একটা দিক আছে, ই অবশ্যই একটা ভেক্টর রাশি, সেটা আমি আবার পরের দিকে আসবো আলোচনাতে। তো এখানে যদি তড়িৎ ক্ষেত্র পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই বলি, তাহলে এখানে যদি একটা একক আধান রাখি, ধরো সাপোজ এখানে একটা কিউ পরিমাণ আধান রয়েছে, Q0 পরিমাণ, যেটাকে টেস্ট আধান বলবো। এই Q0 পরিমাণ আধানের উপরে এই আধানটার জন্য যে বল প্রযুক্ত হবে সেটাকে যদি এফ বলি, অর্থাৎ কি হলো না, এখানে একটা আধান রয়েছে, তার জন্য একটা ফিল্ড তৈরি হয়েছে, পি একটা বিন্দু, সেই পি বিন্দুতে
Q0 পরিমাণ আধানের উপর একটা বল প্রযুক্ত হলো যেটাকে বলা হয় F, যে বলের পরিমাণ হচ্ছে F। তাহলে আমি এই P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E কে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে E দিয়ে ডিফাইন করি, তাহলে E সমান কি? E সমান F বাই Q0। সংজ্ঞাটা কি বললাম? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক আধানের উপরে তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ Q0 পরিমাণ আধানের উপরে তড়িৎ ক্ষেত্র F বল প্রয়োগ করেছে, তাহলে একক আধানের উপর কত বল প্রয়োগ করেছে? না F বাই Q0। এটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যেটাকে আমরা E দিয়ে ডিনোট করি। একটা জিনিস মনে রাখতে হবে, এক্ষেত্রে Q0টা কিন্তু কি হতে হবে? Q0 10 × 0, অর্থাৎ এই Q0-র জন্য যে আবার ইলেকট্রিক ফিল্ড হবে সেটা যেন এই অ্যাকচুয়াল যে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ অ্যাকচুয়াল যে তড়িৎ ক্ষেত্রের বিষয়টা সেটাকে যেন প্রভাবিত না করে, সেই জন্য এখানে Q0টাকে 0 হতে হবে, 10 × 0 হতে হবে, অর্থাৎ যার জন্য আসল তড়িৎ ক্ষেত্রটা প্রভাবিত হবে না। তাহলে সেক্ষেত্রে E সমান F বাই Q, অর্থাৎ একক ধনাত্মক আধানের উপরে তড়িৎ ক্ষেত্রে যে বল প্রয়োগ করে সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলা হয়। E = F বাই Q0। অবশ্যই ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, এটা মনে রাখতে হবে। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর রাশি, অর্থাৎ বলের মতোই এর একটা ভেক্টর আছে আর কি, ভেক্টর দিক আছে। আমরা দিক নিয়ে পরে আলোচনা করব, ইলেকট্রিক ফিল্ডের দিক নিয়ে যখন আমরা বলরেখা নিয়ে আলোচনা করব তখন। একক, এই ইলেকট্রিক ফিল্ডের একক, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বা তীব্রতাকে E দিয়ে প্রকাশ করি, আমি এখানে E লিখে দিলাম। একক, ইলেকট্রিক ফিল্ডের একক আমরা দেখতেই পাচ্ছি E = F বাই Q। SI একক হবে নিউটন পার কুলম, আর CGS একক হবে ডাইন পার ESU আধান। ঠিক আছে, একক হচ্ছে নিউটন পার কুলম আর CGS হবে ডাইন পার ESU আধান। একটা সম্পর্ক আছে এদের মধ্যে, নিউটন পার কুলম সমান কি হয়? 10⁻⁴। আমরা যদি নিউটন কুলমের সঙ্গে ডাইন ESUর সম্পর্ক বের করি, তাহলে নিউটন পার কুলম মানে কি হচ্ছে 10⁵ ডাইন, বাই হচ্ছে তোমার আধান হচ্ছে 3 × 10⁹। 1 কুলম সমান 3 × 10⁹ ESU আধান। অ্যাকচুয়ালি এটা হবে 1/3 × 10⁴ ESU আধান। সহজ করে লিখলে হয়, তার মানে ESU আধান আর এখানে একটা ডাইন থাকছে, তার মানে 1 ডাইন ESU আধান সমান, তার মানে 1 ডাইন পার ESU আধান সমান হচ্ছে 3 × 10⁴ ESU, সরি 3 × 10⁴ নিউটন পার কুলম, এটা হচ্ছে একক, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যে একক নিউটন পার কুলম বা ডাইন পার ESU আধান, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে 1 ডাইন পার ESU, অর্থাৎ CGS তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, 1 CGS তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান হচ্ছে 3 × 10⁴ নিউটন কুলম। মাত্রা আমরা দেখে নেব, এর মাত্রাটা কি আছে। মাত্রাটা আমরা সহজেই জানি যে E এর মাত্রা সমান F এর মাত্রা বা Q এর মাত্রা বা Q0 এর মাত্রা, যে কোনো। F এর মাত্রা হচ্ছে mL T⁻⁻², আর Q এর মাত্রা হচ্ছে, Q মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা Q এর আলাদা করে একক জানি না, বা যে আমাদের যে 7টা পরিমাপ পদ্ধতি, একক পদ্ধতি রয়েছে, মূল একক পদ্ধতির মধ্যে যে 7টা রয়েছে তার মধ্যে কিন্তু আধান নেই, সেক্ষেত্রে আছে প্রবাহ মাত্রা। সেই হিসেবে লিখলে I × T, অর্থাৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, সেইখান থেকে I অর্থাৎ অ্যাম্পিয়ার যার একক হয় I × T, সেই অনুযায়ী হয় mL T⁻³ I ইনভার্স, এটা I ইনভার্স। ঠিক আছে, এটা হলো একক পদ্ধতির মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা চলে যাব বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বিন্দু আধান, কোন অঞ্চলে যদি একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য,
বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। সাপোজ এখানে একটা বিন্দু আধান রয়েছে যেটার মান কিউ, এখান থেকে আর দূরে এখানে একটা আধান রয়েছে, সরি এইখানে একটা আর দূরে একটা একক আধান রয়েছে, ইউনিট আধান রয়েছে। তো এই কিউ আধানের জন্য ওই আর দূরত্বে পি বিন্দুতে ইউনিট চার্জ, ইউনিট অবশ্যই পজিটিভ, ইউনিট পজিটিভ চার্জ, ঠিক আছে, ইউনিট চার্জ বা ইউনিট পজিটিভ চার্জ অবশ্যই থাকতে হবে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের জন্য। তাহলে বিন্দু আধানে এখানে একটা কিউ রয়েছে, আর দূরত্বে একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে একটা ইউনিট পজিটিভ ইউনিট চার্জ রয়েছে, একক ধনাত্মক আধান রয়েছে। তাহলে আমরা সেখানে আমরা কিন্তু ওই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। কুলম্বের সূত্র অনুযায়ী এই একক ধনাত্মক আধানের উপর যে বল সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। E ইজ ইকাল টু কি লিখবো, 1/4 পাই। যদি এই অঞ্চলটা মাধ্যমটা যে মাধ্যমে আছে সেই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি এপসাইলন হয়, তাহলে পরাবৈদ্যুতিক যদি এপসাইলন হয় তাহলে 1/4 পাই এপসাইলন Q1 Q2, অর্থাৎ Q1 মানে এখানে Q, Q2 মানে ইউনিট চার্জ বাই কি হবে আর স্কয়ার, এটা আর স্কয়ার, এটা হচ্ছে আর স্কয়ার। তাহলে E ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন, এটাকে একটু ঘুরিয়েও লেখা যায় আপাতত, এপসাইলন কে ইন্টু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, এটা হচ্ছে তড়িৎভেদ্যতা, ভুল বলেছি, এটা হচ্ছে তড়িৎভেদ্যতা এপসাইলন, আর পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয় তাহলে কে ইন্টু এপসাইলন 0, যেটা এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তাহলে কিউ বাই আর স্কয়ার। তাহলে E ইজ ইকাল টু যেটা দেখতে পাচ্ছি, E ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন 0 কে এপসাইলন 0 কিউ স্কয়ার বাই আর স্কয়ার। এটা হচ্ছে কোনো বিন্দু আধানের জন্য আর দূরত্বে, কিউ পরিমাণ বিন্দু আধানের জন্য আর দূরত্বে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র বল সেটা হচ্ছে E ইজ ইকাল টু 1/4 বাই এপসাইলন 0 কিউ বাই। ভেক্টর দিয়ে লেখা যায় E ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন 0 কে কিউ বাই আর স্কয়ার আর ক্যাপ। আরটা হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের দিক নির্দেশ করে, ঠিক আছে। এবং বায়ু মাধ্যমের ক্ষেত্রে কেটা অবশ্যই 1 হয়ে যাবে যদি আমরা বায়ু মাধ্যমে ধরি, তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার। আমরা চলে যাব আরেকটা ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হচ্ছে যে আমরা খানিকক্ষণ আগে দেখলাম এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক নিউটন কুলম্ব, এর একটা অল্টারনেটিভ একক আছে, ঠিক আছে, এসআই তে N/C এর পরিবর্তে একক, অর্থাৎ নিউটন পার কুলম্ব যেটা আমরা, তার একটা পরিবর্তে একক আছে, সেটা আমরা দেখে নিই। নিউটন পার কুলম্ব, 1 নিউটন পার কুলম্ব সমান আমরা লিখতে পারি 1 নিউটন ইন্টু মিটার বাই 1 কুলম্ব ইন্টু মিটার, ঠিক আছে। নিউটন মিটার আমরা জানি যে কাজের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কাজের যে একক সেটা হচ্ছে যে জুল, যেটা আর কিছু নয় নিউটন ইন্টু মিটার। আমরা লিখতে পারি 1 জুল, জুলের জন্য যে লিখি 1 কুলম্ব ইন্টু মিটার। এখান থেকে লেখা যায় জুল বাই কুলম্ব ইন্টু 1/m। জুল বাই কুলম্ব এটা অ্যাকচুয়ালি একটা অন্য একক যেটাকে ভোল্ট একক দিয়ে বলা হয়, ভি দিয়ে লেখা হয় V/m, 1 V/m বা শুধু V/m ও লেখা যেতে পারে, ঠিক আছে, V/m। এই ভোল্টটা করতে গেল যেখানে V ইজ ইকাল টু আমরা লিখি V ইজ ইকাল টু J/C। 1 ভোল্ট কাকে বলে না, কোনো তড়িৎ 1 ভোল্ট বিভব, অ্যাকচুয়ালি বিভবের একক হচ্ছে ভোল্ট, সেই বিভবের ভোল্ট কাকে বলবো না, 1 বিভব বা বিভব প্রভেদের একক ভোল্ট না। 1 কুলম্ব পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা জায়গা থেকে কোনো বা ওই যেখানে বিভবের পার্থক্য রয়েছে সেখানে 1 কুলম্ব প্রতি পরিমাণ আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে যদি 1 জুল কার্য সম্পাদিত হয়, তাহলে ওই দুই বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হয় 1 ভোল্ট। 1 ভোল্ট সমান জুল পার কুলম্ব। তাহলে 1 নিউটন মিটার বা নিউটন পার কুলম্ব সমান আমরা লিখতে পারি ভোল্ট পার মিটার। এটা কিন্তু এমসিকিউ প্রশ্নে পড়ে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি, সেক্ষেত্রে ভোল্ট পার মিটার দেওয়া থাকে এবং এটা একটা ভালো
ভালো প্রবলেম হিসেবে গণ্য হয়, এবং এটা মাথায় রাখতে হবে যে নিউটন পার কুলম সেটা আর কিছু নয়, ভোল্ট পার মিটার। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের এসআই একক, মিটার হচ্ছে প্রয়োগের একক। ঠিক আছে, মোটামুটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং সেক্ষেত্রে আমরা মানটা দেখেছি, এবং এসআই পদ্ধতিতে নিউটন কুলমের একটা পরিবর্তক হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, আমরা চলে যাব পরের অংশে। আচ্ছা, আচ্ছা সাপোজ ধরে নেওয়া যাক এখানে একটা আধান রয়েছে, ধনাত্মক আধান। এখানে একটা ধনাত্মক আধান রয়েছে। এই ধনাত্মক আধানের জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র ই রয়েছে। তড়িৎ ক্ষেত্র আমি আগেই বলেছি, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তার একটা দিক থাকে। আমি আর দিকটা পরবর্তী ক্ষেত্রে বলবো, যখন আমরা বলরেখা নিয়ে আলোচনা করবো তখন বিষয়টা আর পরিষ্কার হবে। এখানে একটা তড়িৎ ক্ষেত্র ই রয়েছে। তো এখানে একটা আধান রাখলাম, কিউ পরিমাণ আধান, কিউ পরিমাণ আধান রেখেছি। এই তড়িৎ ক্ষেত্র কিউ পরিমাণ আধানের উপর যে বল প্রয়োগ করে, সেটা যদি তড়িৎ ক্ষেত্র ই তড়িৎ ক্ষেত্র কিউ আধানের উপরে এফ বল প্রয়োগ করলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সংজ্ঞা ই ইজিক্যাল টু কি জানি, এফ বাই কিউ, সেখান থেকে লিখতে পারি এফ ইজিক্যাল টু ই বাই ই ইন্টু কিউ। এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ই তড়িৎ ক্ষেত্রে যদি কিউ পরিমাণ আধানকে আমরা রাখি, তারপর প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু, আমরা আগেই ডেফিনেশন থেকে দেখেছিলাম, সেখান থেকে বলতে পারতাম, তাহলে এফ ইজিক্যাল টু ই ইন্টু কিউ। অর্থাৎ ই তড়িৎ ক্ষেত্রে যদি আমরা কিউ পরিমাণ আধানকে রাখি, তাহলে সেই আধানের উপরে যে বল প্রযুক্ত হবে, সেই বলের মান আর কিছুই নয়, ই ইন্টু কিউ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু আধান। আমরা আগেই জেনেছি ইটা হচ্ছে একক আধানের উপর প্রযুক্ত বল, ওই কিউ নিয়ম অনুযায়ী কিউ পরিমাণ আধানের উপর প্রযুক্ত বল ই ইন্টু কিউ। এইটা মাথায় রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন প্রকৃতি হয়, এই যেমন সুষম তড়িৎ ক্ষেত্র, অসম পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রের কাকে বলে না, সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হয়, এর মান সমান হয়, তখন আমরা সেই তড়িৎ ক্ষেত্রটাকে বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আলাদা আলাদা হয়, একই রকম না হয়, তখন সেটা অসম তড়িৎ ক্ষেত্র বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রেরও ব্যাপার রয়েছে। যাই হোক, সেগুলো আমরা বলরেখা নিয়ে একটু পরে আলোচনা করব। তো মোটামুটি আমাদের এইটুকু হলো। আমরা চলে যাব আর একটা অংশে, সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য বলে একটা অংশ। কুলম্বের উপপাদ্য, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের উপপাদ্য। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য কুলম্বের উপপাদ্যটা কি না, কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তু আছে, সেই তড়িৎগ্রস্ত বস্তুর নিকটবর্তী কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান, সাপোজ ধরে নেওয়া যাক, সেটাই আমরা কুলম্বের উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করব। সাপোজ ধরে নেওয়া যাক একটা গোলক আছে, গোলকের উপরে কিউ পরিমাণ আধান, ধনাত্মক আধান রয়েছে। গোলকের নিকটবর্তী কোনো একটা বিন্দু পি, সেই পি বিন্দুটা অ্যাকচুয়ালি এটা আর ব্যাসার্ধের একটা গোলক। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা ক্যালকুলেট করব। তাই এটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা একটা জিনিস অ্যাজিউম করে নেবো, ধরে নেবো বলতে ধরে নেওয়া বলাটা ভুল হবে। আমরা যদি সেইভাবে কাজটা করি, তাহলে সেইভাবে ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেশনের কোনো ত্রুটি হয় না। অর্থাৎ এই গোলকের উপরে আধানটা ছড়িয়ে রয়েছে, আমরা এই ক্যালকুলেশন, অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেই ক্যালকুলেশন করার সময় আমরা ধরবো যে এই কিউ পরিমাণ আধানটা কোথায় রয়েছে, গোলকের কেন্দ্রে রয়েছে। অর্থাৎ এই গোলকের উপরে আধানগুলো যদি বণ্টিত থাকে, তার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যা হবে, ওই আধানটাকে যদি কেন্দ্রে ধরে নিই, সেই কেন্দ্রে ধরে নিয়ে যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেশনের কোনো ত্রুটি হয় না। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারি যে এই গোলকের উপরে আধানের জন্য পি বিন্দুতে যা প্রাবল্য হবে,
হলো এই আধানটাকে যদি আমি এই কেন্দ্রে নিয়ে আসি তার জন্য পি বিন্দুতে কিন্তু একই পরিমাণ প্রাবল্য হবে। তাহলে সেই হিসেবে যদি ধরে নিই তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, ই ইজ ইকুয়াল টু, যদি সিজিএস পদ্ধতি করি 1/4πε0, আমরা যদি বায়ু মাধ্যমের কথা ধরি তাহলে কিউ ই ইজ ইকুয়াল টু 1/4πε0, তাহলে কিউ এখানে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথা বলছি তাহলে কিউ বিন্দু পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে, তাহলে কিউ ইন্টু 1 আমি লিখলাম না বাই আর স্কয়ার, বুঝে গেল। তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 কিউ বাই আর, অর্থাৎ যদিও আধানটা এই গোলকের উপরে বণ্টিত হয়ে আছে কিন্তু আমরা আধানটাকে ধরে নিতে পারি যে অ্যাজ ইফ যেন আধানটা কেন্দ্রে রয়েছে, ফলে এক্ষেত্রে ক্যালকুলেশনের কোনো ত্রুটি হয় না, অর্থাৎ এর জন্য যা ফল দেবে অর্থাৎ আধানটা এর উপর বণ্টিত হয়ে থাকলে কেন্দ্রেতে যদি আধানটাকে ধরি তার জন্য পি বিন্দুতে একই রকমের প্রভাব দেখাবে বা ফলটা একই হবে। তাহলে ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, এখানে আধানটা ওই গোলকের উপরে বণ্টিত হয়ে আছে, আমরা এটা লিখতে পারি 1/4πε0 কিউ, এটাকে একটু অন্যভাবে লিখছি 4π আর স্কয়ার ইন্টু সিগমা বাই আর স্কয়ার। আমরা আগের দিন প্রথম ক্লাসে মোস্ট প্রবাবলি প্রথম বা দ্বিতীয় ক্লাসে মনে হয় আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব নিয়ে কথা বলেছিলাম। এই সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ তলের উপরে একক ক্ষেত্রে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ সিগমা। অর্থাৎ এই যে গোলকের ক্ষেত্রফল হবে 4π আর স্কয়ার এবং সেখানে মোট কত আধান আছে 4π আর স্কয়ার ইন্টু একক ক্ষেত্রে যে আধান, একটু অন্যভাবে লেখা যেতে পারে সিগমা সমান কি কিউ বাই 4π আর স্কয়ার, অর্থাৎ 4π আর স্কয়ারের উপরে যদি কিউ পরিমাণ আধান থাকে তাহলে একক ক্ষেত্রের উপরে যে আধান সেটা হচ্ছে সিগমা, উল্টোভাবে লেখা যায় কিউ ইজ ইকুয়াল টু 4π আর স্কয়ার ইন্টু সিগমা, সেটাই লিখেছি বাই আর স্কয়ার। আর স্কয়ার কেটে গেল, তাহলে কি দাঁড়ালো সিগমা বাই ε0। যদি এখানে বায়ু মাধ্যম না থেকে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকতো কে, তাহলে এটাকে লিখতে হতো ই ইজ ইকুয়াল টু সিগমা বাই কে ইন্টু ε0। এই যে বিষয়টা, এটা হচ্ছে কুলম্বের উপপাদ্য, অর্থাৎ কোনো আয়ত পরিবাহীর নিকটবর্তী কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা সিগমা বাই ε0, অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্বের উপর নির্ভর করে, সেক্ষেত্রে দূরত্বের উপরে নির্ভর করে না। আমরা পরবর্তী ক্ষেত্রে যখন গসের উপপাদ্য করব কোনো আহিত পরিবাহী সমতল পাত বা মোটা পুরু পাতের ক্ষেত্রেও এই ধরনের ক্যালকুলেশন করব। এটা হচ্ছে কুলম্বের উপপাদ্য ই ইজ ইকুয়াল টু সিগমা বাই ε0। এর 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 এটা হচ্ছে আলোচ্য বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আয়ত গোলকের নিকটবর্তী বা আয়ত পরিবাহী নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই গোলক থেকে কত দূরে বস্তুটা রয়েছে তার উপর ডিপেন্ড করে না, অর্থাৎ আর এর উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে, আধানের তলমাত্রিক ঘনত্বের উপর নির্ভর করে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই কে ε0। ঠিক আছে, আমরা চলে যাব পরের অংশে, সেটা হচ্ছে যে তড়িৎ বলরেখা। একটু তাড়াতাড়ি করতে চাইছি। তড়িৎ বলরেখা পরের যে অংশ, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ বলরেখা হচ্ছে যে তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটা একক ধনাত্মক আধান রেখে দিই, সেই একক ধনাত্মক আধানের যে সঞ্চার পথ সেটাকেই বলা হবে, অর্থাৎ যে পথ বরাবর গতিশীল হবে সেই পথটাকে যদি কাল্পনিক রেখা দিয়ে আমরা যোগ করি তো সেটাকেই বলা হবে তড়িৎ বলরেখা। আবার বলি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটা একক ধনাত্মক আধানকে আমরা ছেড়ে দিই, সে যে পথ বরাবর গতিশীল হবে সেই পথটাকে কাল্পনিক রেখা বা সেই যে পথ বরাবর গতিশীল তার যে সঞ্চার পথ সেটাকেই বলা হবে তড়িৎ বলরেখা। অর্থাৎ একটা জায়গায় একটা আধান রয়েছে, সেখানে ধনাত্মক আধান, একটা একক ধনাত্মক আধান রেখে দিলাম, সে কিন্তু এই ধনাত্মক এই আধানের প্রভাবে এর জন্য যে তড়িৎ ক্ষেত্র হবে সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে সেটা বল অনুভব করবে, হয় সে দূরের দিকে সরে যাবে নয় সামনের দিকে। যদি এখানে পজিটিভ আধান একক ধনাত্মক আধান রাখি, অবশ্যই আমি সংজ্ঞায় বলে গেলাম যে ধনাত্মক আধান রাখার জন্য একক ধনাত্মক আধান রাখলে সে যে একটা বল অনুভব করবে তার জন্য সে গতিশীল হবে, তার গতিপথ তার সঞ্চার যে গতিপথটা যেটা সেটা যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করি সেই গতিপথটাই হবে তার বলরেখা। ঠিক আছে, এখানে যদি একটা ধনাত্মক আধান রাখি তাহলে এ কে বিকর্ষণ করবে, দূরে সরে যাবে, এখানে যদি ঋণাত্মক আধান রাখি আকর্ষণ করবে, এগিয়ে আসবে। তা এটা হলো তড়িৎ বলরেখা। এবং তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে, বলরেখা সবসময় যে স্ট্রেট লাইন হবে তা না, বক্র হবে। তা তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে যদি বক্র হয় তাহলে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক
ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। সাপোজ একটা তড়িৎ বলরেখা আঁকলাম, এটা একটা তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার এই বিন্দুতে প্রাবল্য কি না, এই বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক, সেই স্পর্শকটাই তড়িৎ প্রাবল্যের, তো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, আমি যদি এই দিকে স্পর্শকটা নিই, মানে এইদিকে এই বিন্দুতে স্পর্শকের যে অভিমুখ সেটাই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখানে একটা স্পর্শক টানতে হবে, এই স্পর্শকটাই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের। সবগুলি আলাদা আলাদা হবে, আমি তবু বোঝানোর জন্য এগিয়ে লিখেছি। তাহলে তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধানের যে সঞ্চারপথ সেটাই তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, তড়িৎ বলরেখা হচ্ছে সাধারণত ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে তড়িৎ বলরেখা শেষ হয়। একই পরিবাহিতে, আমি আলাদা আলাদা করে অতটা সিকোয়েন্স মেনটেন করে বলছি না। তাহলে প্রথম কথা হলো কি না, তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হয় আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। তড়িৎ বলরেখা একই পরিবাহী থেকে সৃষ্টি এবং একই পরিবাহীতে শেষ হতে পারে না, ঠিক আছে। অর্থাৎ যে পরিবাহী থেকে সৃষ্টি হলো বা তড়িৎ বলরেখা শুরু হলো, সেই পরিবাহীতেই এসে আবার সে মিশতে পারে না। তড়িৎ বলরেখা হচ্ছে যে তোমার তড়িৎ বলরেখাগুলি কখনোই একে অপরকে ছেদ করবে না। কোন একটা তড়িৎ ক্ষেত্রে আমরা যদি দেখি, তো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করবে না। সাপোজ ধরে নেওয়া যায় একটা তড়িৎ বলরেখা, এই একটা তড়িৎ বলরেখা, এরা কিন্তু পরস্পরকে ছেদ করেছে, এটা হওয়া সম্ভব নয়। কারণ কি, এই ছেদ বিন্দুতে এখানে যদি একটা স্পর্শক টানি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে এই বলরেখাটার জন্য, আর এই বলরেখাটার জন্য এখানে একটা স্পর্শক হবে, সেই স্পর্শকটা এদিকে প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। তো অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে দুটো প্রাবল্যের অভিমুখ, এটা বাস্তবে সম্ভব নয়। তাই তড়িৎ বলরেখাগুলো কিন্তু পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে। তড়িৎ বলরেখাগুলো পরিবাহীর তল থেকে লম্বভাবে বা অভিলম্বভাবে নির্গত হয়, বা তড়িৎ বলরেখাগুলি পরিবাহীর তলের সঙ্গে তল থেকে নির্গত হয় বা তলে গিয়ে মেশে, অভিলম্বভাবে মেশে। আবার বলি, তড়িৎ বলরেখাগুলি পরিবাহী থেকে অভিলম্ব বা লম্বভাবে নির্গত হয় বা অভিলম্বভাবে বা লম্বভাবে মেশে, ঠিক আছে। তড়িৎ বলরেখাগুলো টান করা স্থিতিস্থাপক তারের মতো আচরণ করে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর তারা প্রসারিত হতে চায়, টান করা স্থিতিস্থাপক রাবার বা গার্ডারের মতো আচরণ করে। তড়িৎ বলরেখাগুলি মানে পরস্পরকে লম্ব অভিমুখে বিকর্ষণ করে, অর্থাৎ এই একটা বলরেখা পরস্পরকে লম্ব অভিমুখে, পার্শ্বীয়ভাবে লম্ব অভিমুখে একে অপরকে বিকর্ষণ করে। তড়িৎ বলরেখাগুলো যেখানে ঘন আকারে থাকে, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হয়। আর তড়িৎ বলরেখা যেখানে পাতলাভাবে থাকে, অর্থাৎ এরকম ধরে যদি থাকে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কম হয়। আমরা পরে এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, তড়িৎ বলরেখাগুলো যেটা বললাম যে ওটা আমরা অনেকগুলো বললাম, বাকিগুলো তোমাদের একটু বইটা দেখে নিতে হবে, কিছু যদি বাদ থাকে। মূল যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু এগুলোই, আরো কিছু টুকটাক হয়তো রয়েছে, সেটা তোমরা একটু দেখে নেবে। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য, ঠিক আছে। তড়িৎ বলরেখার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে চৌম্বক বলরেখার পার্থক্য আমরা জানবো, সেটা আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়া হলে সেটা আমরা জানতে পারবো, কিছু পার্থক্য রয়েছে। আচ্ছা, বলরেখার আমরা দেখে নেব যে বলরেখার মানচিত্র কিরকম হয়, কিভাবে বলরেখার পরিবাহী, বিভিন্ন ধরনের পরিবাহী থেকে কিভাবে নির্গত হয়। মানচিত্র, বলরেখা মানচিত্র। বলরেখা মানচিত্র, ধরো এখানে একটা আহিত ধনাত্মক আধান রয়েছে, তাহলে এখান থেকে বলরেখাগুলো কিভাবে বেরোবে, গোলক যদি ধরি, এই পৃষ্ঠ থেকে দূরের দিকে নির্গত হবে, এইভাবে বেরিয়ে যাবে বলরেখাগুলো, এইভাবে নির্গত। ওই যদি ঋণাত্মক আধান থাকে একটা গোলক, সেখান থেকে বলরেখাগুলো কি হবে, গোলকের পরিবাহী পৃষ্ঠে এসে প্রবেশ করবে বলরেখাগুলো। যদি পাশাপাশি একটা ধনাত্মক একটা ঋণাত্মক আধান থাকে, তাহলে বলরেখাগুলোর প্রকৃতি কিরকম হবে, মাইনাস আধান। তাহলে বলরেখাগুলো ধনাত্মক থেকে শুরু হয়, আমি একটা জিনিস বলতে ভুল করেছি, বলরেখাগুলো ধনাত্মক থেকে বলেছি, ধনাত্মক থেকে শুরু হয়, ঋণাত্মকে গিয়ে শেষ হয়, ঠিক আছে। বলরেখাগুলো দেখতে এরকম হবে।
এগুলোতে ঢুকবে। আর যদি বিপরীতমুখী সমপরিমাণ বিপরিমাণে ভুল বললাম, যদি সমান আধান থাকে তাহলে বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, কেউ কারোর সঙ্গে মিশবে না। এখান থেকে বেরিয়ে এরকম যাবে, এরকম যাবে, এই ধরনের মোটামুটি এরকম। যদি সমতল পাত হয়, ধরো এটা একটা ধনাত্মক পাত, এটা ঋণাত্মক পাত, তাহলে এতে ধনাত্মক আধানে আহিত, ঋণাত্মক আধানে আহিত পাত, তাহলে এক্ষেত্রে বলরেখাগুলো সমান্তরাল, অর্থাৎ এর অভ্যন্তরে বলরেখাগুলো সমান্তরাল ভাবে যাবে, ধারের দিকে একটু বাঁকবে, এগুলো ধারের দিকে একটু বাঁকবে। এই হচ্ছে বলরেখার মানচিত্র। বিভিন্ন ধাতব পরিবাহী, বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে, বিভিন্ন তড়িৎ আধানের ক্ষেত্রে বলরেখাগুলো কীরকম হয় সেগুলো আমরা দেখে নিলাম। তাহলে মোটামুটি আমরা আজকে এখানে শেষ করব। মূল যে বিষয়টা পড়লাম আরও একটু বলে নিই। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র বাবলের সংজ্ঞা, তার মাত্রা, তার একক, সম্পর্ক। সেখান থেকে আমরা একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বাবলে বের করেছি। তারপর আমরা কুলম্বের উপপাদ্য জেনেছি। তড়িৎ বলরেখা কি সেটা জানলাম। তড়িৎ বলরেখার ধর্মটা জেনে নিতে হবে, ধর্মগুলো একটু পড়ে নিতে হবে। আর তড়িৎ বলরেখার মানচিত্র কীরকম হয়, তা বিভিন্ন আহিত বস্তু থেকে তড়িৎ বলরেখা কীভাবে নির্গত হয় বা কীভাবে এসে প্রবেশ করে। ঠিক আছে, এইটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এখানে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আর যেখানে বলরেখাগুলো সমান্তরাল না, ধরো এই জায়গাটা, এখানে কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র না, অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্র বাবলের মান আলাদা আলাদা। এটা সুষম, এটা হচ্ছে অসম। তো এই পর্যন্তই ছাত্র বন্ধুরা, ভালো থাকবে, শুভরাত্রি।